বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে 2024 প্রায় শেষের দিকে, আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে। আমাদের সকলের কাছ থেকে বিদায় নেবে 2024। এই প্রেক্ষাপটে আমরা একটা আমাদের প্রতিবেদন করব ফিরে দেখা 2024, সেটা আপনারা দেখবেন। আপনাদের সকলের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আমাদের অনুষ্ঠানকে, আমাদের প্রতিবেদনকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনারা দেখছেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলার জনরব। এর জন্য আপনাদের সকলকে হার্দিক অভিনন্দন। বামপন্থীরা শেষ হয়ে গেছে, বামপন্থীরা শূন্য হয়ে গেছে। সম্প্রতি এই রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এই বিষয়টি স্পষ্ট হয়ে আমাদের সামনে ধরা দেয়। তা নিয়ে তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র আছেন তিনি কটাক্ষ করেছেন, মাঝে মাঝেই বামপন্থীদের শূন্য বলে কটাক্ষ করেন। কিন্তু আপনারা কি জানেন তৃণমূল শূন্য হয়ে গেল পশ্চিমবাংলায়? শূন্য মানে মান সম্মান ইজ্জত খুইয়ে গেল তৃণমূলের। শাসক দল এইভাবে শূন্য হয়ে যাবে, সেটা ভাবতেও কেমন কেমন লাগছে না? কার কাছে শূন্য হয়ে গেল? এই রাজ্যে যে দলটি শূন্য, যে দলটির বিধানসভাতে কোনো প্রতিনিধি নেই, সেই বামপন্থীদের কাছে হেরে ভূত হয়ে গেল বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, সত্যি কথাই বলছি। খুব বেশি দূরে নয়, কলকাতা থেকে মাত্র হয়তো 60-70 কিলোমিটার দূরে পান্ডুয়ার ইটাচুনা সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসন জিতে নিল বামেরা। এক কথায় অভিনবত্ব দেখা দিল। আসলে বামেদের এই উত্থান, বামেদের এই বিষয়টি নিয়েই আমরা মনে করছি পশ্চিমবাংলায় বামেদের উত্থান সংগঠিত হবে। শনিবার, আজ রবিবার যখন আমি প্রতিবেদন করছি, ঠিক তার আগের দিন শনিবার ছিল পান্ডুয়ার সমবায় সমিতির নির্বাচন। পান্ডুয়ার ইটাচুনা মান্দারান সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির 11টি আসনের নির্বাচন হয়। তার মধ্যে টোটাল 12টি আসন। একটি আসন আগেই তৃণমূল কংগ্রেস জিততে পারেননি, আগেই বাম প্রার্থী জয়লাভ করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে শনিবার সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত 11টি আসনে ভোট গ্রহণ করা হয়। বিকেলে ভোটের ফলাফল গণনার পর দেখা যায় 11টি আসনেই জয়ী হয়েছে সিপিএমের প্রার্থীরা। তৃণমূল সবকটি আসনে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেননি। রাজ্যের প্রধান বিরোধী দল বলে যারা খ্যাত, সেই বিজেপি প্রার্থী দিতেই পারেনি। সমবায়ের ভোটে বামেদের এই নিরঙ্কুশ সাফল্য প্রসঙ্গে হুগলি জেলার দলের সম্পাদক মণ্ডলীর সদস্য ও পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেছেন যে মান্দারণে সমবায় নির্বাচনে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পক্ষে মোট 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়। 12টি আসনেই জয়লাভ করে বামেরা। তৃণমূল একটি আসনও জয়লাভ করতে পারেনি, আর বিজেপি প্রার্থী দিতেই পারেনি। একই সঙ্গে তার সংযোজন আমজাদ সাহেব বলেছেন, আমজাদ হোসেন এই ভোটের জয়ের ফলাফল সামনে আসার পর তিনি বলেছেন, এই জয় মানুষের জয়। এই এলাকার গণতন্ত্রপ্রিয় মানুষকে ধন্যবাদ জানাই। সুষ্ঠুভাবে ভোট হলে বাম প্রার্থীরা এইভাবেই আগামী দিনে দিকে দিকে জয়লাভ করবেন। পান্ডুয়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেছেন, কেন এমন ফল হলো তা দায়িত্বে যারা রয়েছেন তারা বলতে পারবেন। লোকসভা ভোটে দল আমাকে দায়িত্ব দিয়েছিল,
পান্ডুয়া বিধানসভা কেন্দ্র থেকে 28,000 ভোটে আমাদের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিলাম। আবার যখন দল দায়িত্ব দিবে তখন জেতাবো। আসলে রাজ্যের একের পর এক ভরাডুবি হওয়ার পরে সমস্ত জায়গা থেকেই যখন বামেরা শূন্য হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পান্ডুয়ার ইটাচুনার মান্দারণ সমবায় সমিতির নির্বাচনে বামেদের এই উত্থান অর্থাৎ সিপিএমের উত্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেখবেন যে যখন পরিবর্তনের হাওয়াটা সামনে আসে, যখন কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, তখন বিদ্যালয় পরিচালন সমিতির নির্বাচনে বিরোধীরা জয়লাভ করতে থাকেন। আমরা যদি একটু পেছনের দিকে তাকিয়ে দেখি, সেটা হচ্ছে 2007-8 সালের ঘটনা। তখন বামেরা এ রাজ্যে বিপুলভাবেই ক্ষমতাসীন 235 আসন পেয়ে বিধানসভায় তারা শক্তি সম্পন্ন একটা দল, একটা জোট, এবং বুদ্ধদেব ভট্টাচার্য নিচে বলতেন ও আমরা 235, ওরা 30। তো এই সংকটের এই পরিস্থিতির সময় যখন বামেদের দৌরাত্ম্য সারা রাজ্য জুড়ে আছে, 2006-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম। 2007-8 সালের পর থেকে পরপর পরিচালন সমিতির নির্বাচনগুলিতে হারতে থাকে, বিদ্যালয় পরিচালন সমিতির নির্বাচনগুলিতে হারতে থাকে বামেরা। পরবর্তীকালে আমরা দেখেছি যে সমবায় সমিতির নির্বাচনেও বহু জায়গায় বামেদেরকে হেরে যেতে হয়েছিল, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের বিস্তীর্ণ এলাকাতে বামেদের সমবায় সমিতির নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। যদিও তখনও পর্যন্ত তারা পঞ্চায়েতে 2008-এর পঞ্চায়েতে ব্যাপক সাফল্য পেয়েছিল। 4টে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ হাতছাড়া হলেও বাকিগুলো সবই জিতেছিল বামেরা। তা সত্ত্বেও এই সংকেত তখন দিচ্ছিল বামেদেরকে যে তোমাদের চলে যাওয়ার সময় আসন্ন হয়ে উঠেছে। এখন কি তৃণমূল কংগ্রেসকেও সংকেত দিচ্ছে? পান্ডুয়া থেকে যে সংকেত বামেদেরকে পাঠানো হলো, এ রাজ্যের সাধারণ নাগরিক কি মনে করছেন বামেরাই বিকল্প হতে চলেছে? কারণ 2024-এর 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এটা প্রমাণ করেছে এই রাজ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। বিজেপির যখন ভবিষ্যৎ নেই, তখন স্বাভাবিকভাবেই বামেদের একটা বিরাট অংশের ভোট যেটা বিজেপির দিকে চলে গিয়েছিল, সেটা যদি ঘুরে আসতে শুরু করে, তাহলে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বামেদের সাফল্য অনিবার্য হিসাবে দেখা দেবে। এটাই সংকেত দিচ্ছে পান্ডুয়া, সংকেত দিচ্ছে পান্ডুয়া, বার্তা দিচ্ছে এ রাজ্যের সাধারণ নাগরিকের কাছে। পান্ডুয়া যা পেরেছে, পান্ডুয়ার মান্দারণ যা পেরেছে, আগামী দিনে কি পশ্চিমবাংলার মানুষটা পারবে? প্রসঙ্গত বলা প্রয়োজন যে আমরা বামপন্থীদের সমর্থন করি তা নয়, ঠিক সমর্থন করি না, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি এ রাজ্যে এবং এ দেশে যদি সাধারণ নাগরিকদের দাবি দাওয়াকে সফলভাবে তুলে ধরতে হয়, তাহলে বামপন্থীদের বিকল্প কোনো রাজনৈতিক দল নেই। এখন খানিকটা রাহুল গান্ধী চেষ্টা করছেন বামপন্থীদের বিকল্প হওয়ার জন্য। রাহুল গান্ধীর যে চিন্তাভাবনা, তার মধ্যে বামপন্থীদেরই সোচ, বামপন্থীদেরই চিন্তাভাবনা বহিঃপ্রকাশ করছে। এটা বাদ দিলে এই ভারতবর্ষের রাজনীতিতে বর্তমান পরিস্থিতিতে সব আদানি আম্বানিদের দালালে পরিণত হয়েছে রাজনৈতিক দলগুলি। তারা বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে সে সকল নেতারা, নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের লক্ষ্য করে দেখবেন আপনারা, তারা প্রত্যেকেই কিন্তু ব্যবসায়ী গোষ্ঠী, শিল্পপতিদের গোষ্ঠীর স্বার্থকে চরিতার্থ করতে ব্যস্ত, গরিব সাধারণ মানুষের স্বার্থকে চরিতার্থ করতে তারা ব্যস্ত নয়, সেদিকে তাদের কোনো নজর নেই। কিছু পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিছু গরিব মানুষকে আর্থিক সাহায্য দিয়ে, কিছু গরিব মানুষকে ভিক্ষা দিয়ে, কিছু গরিব মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাহায্য পৌঁছে দিয়ে তাদের কাছে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু সার্বিক উন্নয়নের কোনো চেষ্টা হচ্ছে না। সার্বিক উন্নয়নের স্বার্থেই বামেদের প্রয়োজন। বামেরা যদি ক্ষমতায় নাও আসতে পারে, বিধানসভার বিরোধী আসনেও যদি বামেদের দেখা যায়, তাহলে কিন্তু এটাই স্পষ্ট হয়ে ধরা পড়বে এবং শাসক দলকে চাপে রাখতে পারবে। শাসক দল বিভ্রান্তমূলক কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।
শাসক দলকে সিদ্ধান্ত নিতে গেলে বারবার ভাবতে হবে, কারণ বিরোধী আসনে তখন বামেরা। সেই শুভ লক্ষণ কি এসে গেল? সেই শুভ লক্ষণ কি আসতে চলেছে? আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। প্রসঙ্গত বলা প্রয়োজন, আমরা যেটা নিয়ে অনেক দিন থেকেই বলছিলাম, শেষ পর্যন্ত ক্লিন চিট পেয়ে গেলেন তন্ময় ভট্টাচার্য। তন্ময় ভট্টাচার্য ক্লিন চিট পেলেন শুধু পুলিশের কাছ থেকে তা নয়, ক্লিন চিট পেলেন তার দল থেকেও। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তার উপর থেকে যে সাসপেন্ড করা হয়েছিল, তাকে সাময়িকভাবে যে বরখাস্ত করা হয়েছিল বা সাময়িকভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিল, সেইটা তুলে নেওয়া হয়েছে এবং তাকে দলের মূল স্রোতে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। তন্ময় ভট্টাচার্যের এই প্রতি সিপিএম পার্টির এই সিদ্ধান্তে এটা প্রমাণিত করে হয়েছে, সিপিএম পার্টি এই রাজ্যে শূন্য হয়ে গেলেও তাদের মধ্যে আদর্শ, নীতি, মূল্যবোধের রাজনীতি এখনও জীবিত আছে। এ থেকে এটা স্পষ্টভাবে ধরা দিয়েছে, এখনও পর্যন্ত ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোর উচিত সিপিএমের কাছ থেকে মূল্যবোধের রাজনীতির পাঠটা নেওয়া। মূল্যবোধের যে রাজনীতির পাঠ সিপিএম এরা এই সংকটকালীন সময়েও শিক্ষা দিয়ে যাচ্ছে, তাতে এটাই স্পষ্ট যে মানুষের কাছে, মানুষের চাহিদাকে, মানুষের মূল্যবোধকে, মানুষের নৈতিকতাকে এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দলীয় সংকটকালীন সময়েও মূল্যবোধ এবং আদর্শবোধ থেকে বিচ্যুত হবে না বামপন্থীরা। এই ইঙ্গিতই দিয়ে গেলেন মোহাম্মদ সেলিমরা। তন্ময় ভট্টাচার্যরা একজন অনুগত সৈনিক হিসাবে তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করলেন না। অনেকেই ভেবেছিলেন, অনেকেই কল্পনা করেছিলেন, অনেকেই গল্প সাজিয়েছিলেন যে তন্ময় ভট্টাচার্যের স্থান হবে এবার শাসক তৃণমূলে, কিন্তু সেটা হলো না। তিনি গেলেন না শাসক তৃণমূলে। প্রস্তাব এসেছিল কিনা জানি না, কিন্তু প্রস্তাব এলেও তন্ময় ভট্টাচার্যের মতো মানুষরা যে যাবেন না সেটা প্রমাণিতই। আবারও এটাও প্রমাণিত হলো, তন্ময় ভট্টাচার্যদের মতো মানুষরা কোনো অন্যায় করে না, কোনো অশালীন ব্যবহার করেন না, এটা স্পষ্টভাবে ধরা পড়ল। তাহলে বামপন্থীরা যে আদর্শের প্রতি দীক্ষিত, সেই আদর্শের প্রতি তাদের সম্মান তারা রক্ষা করে যান। ওই যে মেয়েটি যে অভিযোগ করেছিলেন, তার অভিযোগ যে মিথ্যা, সেটা শুধু পুলিশি তদন্তে প্রমাণ হয়েছে তা নয়, পার্টির তদন্তেও প্রমাণিত হয়েছে। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।